হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে ট্রাম্পের সুর নরম কেন। ট্রাম্প এতদিন খুব গরম গরম কথা বলেছেন, হঠাৎ করে তার সুর নরম মনে হচ্ছে এবং তিনি বর্ণ বৈচিত্র্যের কথা বলছেন। এতদিন তিনি যখন অনেকেই অভিযোগ করেছিলেন যে তিনি শ্বেতাঙ্গদের পক্ষে কথা বলেন, তিনি বর্ণ বৈষম্যে দুষ্ট, কিন্তু এখন তিনি বর্ণ বৈচিত্র্য বা ডাইভার্সিটির কথা বলছেন। এটা কেন বলছেন, এই বিষয়টি আমরা আলোচনা করব। তারপরে আমাদের অনেকেই কোভিড-19 অথবা করোনা ভাইরাসের টেস্ট করছেন এবং টেস্টে পজিটিভ রেজাল্ট আসছে, কিন্তু তারা জানেন না যে পজিটিভ রেজাল্ট আসলে কী করতে হবে। কোনো সিমটম নাই, কিছু নেই, কিন্তু রেজাল্ট পজিটিভ, তাহলে তাদের কি করা উচিত, এই বিষয়ে আমরা আলোচনা করব। নতুন ফেডারেল আনএমপ্লয়মেন্ট যে বেনিফিট, এই বেনিফিট কবে থেকে আমরা পেতে পারি, কিভাবে পেতে পারি, এই বিষয়টি এবং এর সর্বশেষ গাইডলাইন কি, এই বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের স্কুল খুলছে 10 সেপ্টেম্বর, নিউ ইয়র্ক সিটি স্কুল খুলছে। এই স্কুলের গাইডলাইন বিষয়ে মেয়র এবং টিচার ইউনিয়নের মধ্যে চলছে ব্যাপক বিতর্ক, এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যারা যুক্ত আছেন তাদের মধ্যে আছেন ফ্লোরিডাতে ডক্টর আতিকুজ্জামান, আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক সিটি স্কুলের টিচার জনাব মুশাররফ হোসেন, আমাদের সাথে আছেন জনাব নাজমুল আহসান, আমাদের সাথে যুক্ত হবেন ইব্রাহিম চৌধুরী কুকন এবং আমাদের আহাদ আলী সিপিএ, তিনি যুক্ত হবেন একটু পরে। আমরা প্রথমেই যাব নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল আহসানের কাছে। দর্শক, আপনারা যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন, আমরা আশা করব অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমরা প্রথমেই যাব জনাব নাজমুল আহসান আপনার কাছে আজকে নিউজ আপডেট জানার জন্য। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ আতিক ভাই, ডাক্তার আতিক ফ্রম ফ্লোরিডা। বেশ চার্মিং লুকিং টুডে। এনিওয়ে, আজকে আমেরিকার অবস্থা মোটামুটি বলা যায় যে আমরা যতটা হতাশায় ছিলাম, এখন হতাশা থেকে একটু একটু বের হতে চেষ্টা করছি অনেক স্টেটেই, যদিও অনেক স্টেটেই অবস্থা নিউ ইয়র্কের মতো নয়। আমরা নিউ ইয়র্কবাসী অনেক ভাগ্যবান, উই আর ভেরি লাকি। যাই হোক, আজকের গভর্নরের বক্তব্য দিয়ে আমি শুরু করি। আসলে গভর্নর, নিউ ইয়র্কের গভর্নর খুবই একজন আশাবাদী মানুষ, খুব দৃঢ়, খুবই শক্ত হাতে তিনি এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছেন এবং তার এই ভূমিকার কারণে নিউ ইয়র্কের অবস্থা খুবই ভালো। তবে তার উপর বেশ কিছু লোক নাখোশও আছেন, সেটাও আমাদের পাশাপাশি বলতে হবে। বিশেষ করে রেস্টুরেন্ট মালিকরা তার ব্যাপারে বেশ নাখোশ। তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে সবার জন্য সবকিছু খোলা হলো, কিন্তু তাদের জন্য রেস্টুরেন্টের ইন্টারনাল ডাইনিং এখনো খুলে দেওয়া হলো না। যদিও নিউ ইয়র্ক সিটির বাইরে গিয়ে লং আইল্যান্ডে কিংবা ওয়েস্টচেস্টার কাউন্টিতে রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়া দাওয়া করা যায়, কিন্তু শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে এটি দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে অনেকেই গভর্নর এবং মেয়রের উপর নাকশ, কিন্তু তারা দুজনেই বলার চেষ্টা করেছেন যে নিউ ইয়র্কবাসীকে মূলত করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্যই তাদেরকে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে এবং এটা কম্পেনসেট করার জন্য তারা আউটডোর ডাইনিং এর ব্যবস্থা করেছেন, রাস্তা বন্ধ করেও তাদের জন্য রেস্টুরেন্টে সিটিং এর ব্যবস্থা করেছেন। যাই হোক, আগামী কয়েকটা দিন হয়তো আমরা আরো বলতে পারবো পরিস্থিতি। তবে যতটুকু তাদের কথা মনে হচ্ছে যে এইবার এই মৌসুমে হয়তো অক্টোবরের 31 তারিখের আগে রেস্টুরেন্টে ইন্টারনাল সিটিং এর অনুমতি দেওয়ার কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না। যাই হোক, মেয়র হিসাবটা আগে একটু দিয়ে নেই। মেয়র আজকে সাংবাদিক সম্মেলনে যে তথ্য আমাদের দিয়েছেন এবং তিনি স্কুল খোলার ব্যাপারে আজকেও বলেছেন, বেশ বিশদভাবে বলেছেন। এবং আজকে একজন প্যারেন্ট, একজন টিচার, যিনি প্যারেন্ট এবং টিচারও, তিনি তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, যাতে ফ্যামিলিরা, যারা প্যারেন্ট যারা আছেন, তারা তার কথা শুনে উদ্বুদ্ধ হন, শিক্ষকরা উদ্বুদ্ধ হন। সে ব্যাপারে মেয়র আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, গত কয়েকদিন ধরে প্রস্তুতির কথা বলছেন। কিন্তু আজকে যে তথ্যটি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে একদিন আগে নিউ ইয়র্ক সিটিতে 11টি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি সংখ্যা ছিল 52 জন, 52। এর আগের দিন সেটি ছিল 71 এবং 200 হচ্ছে লিমিট। 200 অতিক্রম করলেই মনে করতে হবে যে আমরা বিপদ সীমা অতিক্রম করছি। এবং কোভিড-19 কেস ধরা পড়েছে 222 জন, যার ভিতরে এর আগের দিন ছিল 233, 7 ডে অ্যাভারেজ আগে, অর্থাৎ 7 দিনের গড়পড়তায় একদিনের হিসাব, সেটি হচ্ছে লাস্ট 7 ডেজ। এবং টেস্টিং এর রেজাল্ট হচ্ছে 1.39%, আর যেটি এর আগের দিন ছিল 0.83। এবং নিউ ইয়র্ক সিটির জন্য টার্গেট লিমিট করা হয়েছে, সীমানা রাখা হয়েছে 5%। অর্থাৎ সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটির অবস্থা বেশ ভালো বলা যায়। এবং মেয়র আজকে স্কুল লার্নিং এর ব্যাপারে যিনি বলেছেন, তিনি বলেছেন যে প্রতিটি স্কুল খোলার আগে, আপনারা জানেন 10 তারিখ স্কুল খোলার কথা সেপ্টেম্বরের, তার আগেই বিল্ডিং গুলো যাতে
ছাত্রছাত্রীদের, শিক্ষকদের কিংবা স্কুলে যারা অন্যান্য প্রফেশনাল যারা আছেন তাদের ব্যবহারের জন্য উপযোগী হয়, ভেন্টিলেশন সিস্টেম, বাথরুমের ব্যবস্থা, ক্লাসরুম পরিষ্কার করা, সবকিছু মিলিয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপনারা জানেন নিউ ইয়র্ক শহরে সিটিতে 1800টি স্কুল আছে, 1800 স্কুল বিল্ডিং। তার ভিতরে মেয়রের আজকে প্রদত্ত তথ্য অনুযায়ী প্রায় 1500-র কাছাকাছি স্কুল টেস্টিং সম্পন্ন হয়েছে এবং প্রতিদিনই প্রায় 100-150 কিংবা 200 স্কুলে টেস্ট করে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে স্কুল খোলার ব্যাপারে। নেওয়ার আজকে আশ্বস্তি করেছেন যে তিনি যদি মনে করেন যে কোনো স্কুল তাদের সেই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের স্বাগতম জানানোর জন্য সার্বিকভাবে প্রস্তুত নয়, সেই স্কুলে ক্লাস অনুষ্ঠিত হবে না স্কুলের সেশন শুরু হওয়ার পরও। অতএব তারা নিশ্চিত করছেন। এবং মেয়র আজকে আরেকটি কথা বলেছেন যে অনেকে হয়তো মনে করেন যে মাত্র কয়েক সপ্তাহ আগে স্কুল পরিষ্কার মেরামত সংস্করণের কাজ শুরু হয়েছে, আসলে ঠিক নয় সেটি, সেই তথ্যটি সঠিক নয়। কারণ স্কুলে যারা কাস্টোডিয়ান আছেন, স্কুলের বিল্ডিং যারা পরিচর্যা করেন, তারা এই শুরু থেকে এই কোভিড স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই তারা কিভাবে এই স্কুলে পরবর্তী সময় ছাত্ররা ফিরে আসতে তাদের জন্য উপযোগী করে তোলা যায় সেই ব্যবস্থা তারা গ্রহণ করছেন এবং পুরো সামার জুড়েই তারা কাজ করেছেন। অর্থাৎ যারা মনে করছেন যে গত কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ ধরে কাজ চলছে, তা আসলে সঠিক নয়। মেয়র সেটা আজকে বলার চেষ্টা করেছেন এবং বলেছেন। আরেকটি জিনিস হচ্ছে যে তথ্য হচ্ছে যে স্কুলের প্যারেন্টদের ব্যাপারে অনেক প্যারেন্টদের এখন দুশ্চিন্তা। এবং আজকে আরেকটি উদ্বেগজনক খবর হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত বাবা মাদের দ্বিতীয় পাসপোর্ট রয়েছে, অর্থাৎ যারা আমেরিকান পাসপোর্টের পাশাপাশি দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট ধারী, তারা তাদের সন্তানদের সেই সব দেশে লেখাপড়া শেখানোর জন্য পাঠানোর চিন্তা ভাবনা করছেন বলে আজকে একটি খবর প্রকাশিত হয়েছে। এবং এটি মোটামুটি উদ্বেগজনক, কারণ তারা অনেকেই মনে করছেন যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্কুল বোর্ডের স্কুলগুলো এখনো করোনা উত্তর অবস্থায় লেখাপড়ার জন্য বিবেচিত হচ্ছে না তাদের মনে। অর্থাৎ তারা তাদের সন্তানদের তাদের সেকেন্ড সিটিজেনশিপ যে দেশে সেই দেশে পড়াশোনার জন্য পাঠানোর চিন্তা ভাবনা করছেন। আর যে কথা হচ্ছে ইউনিসেফ আজকে বলেছে, আপনারা জানেন জাতিসংঘের একটি সংস্থা যেটি চিলড্রেনদেরকে নিয়ে দেখভাল করে, চিলড্রেনদের স্বাস্থ্য রক্ষার কাজ করে, তারা আজকে বলেছেন যে সমগ্র পৃথিবীতে 500 বিলিয়ন অর্থাৎ 500 মিলিয়ন শিশু কিশোর ছাত্রছাত্রী তারা এই সত্যিকারের লেখাপড়া আর শিক্ষার এই সুযোগ থেকে বঞ্চিত হবে এবার এই করোনা ভাইরাসের কারণে। এবং যেটি মোটামুটি একটি উদ্বেগজনক তথ্য। এবার আমি নিউ ইয়র্ক স্টেটের খবরটা দিয়ে একটু, গভর্নর যেটা আজকে বলেছেন, আর সেটা আপনারা জানেন যে খুবই গুরুত্ব দেওয়া হয় টেস্টিং এর উপরে, ভীষণ গুরুত্ব দেওয়া হয়। এবং যখন যেখানে যারা যে ধরনের টেস্ট করার সুযোগ চাচ্ছেন সবাইকে সেই টেস্ট দেওয়া হচ্ছে। কমিউনিটি ওয়াইড টেস্টিং, বিভিন্ন আর্জেন্ট কেয়ার টেস্টিং, হসপিটাল টেস্টিং, সব জায়গাতেই টেস্টিং এর ব্যবস্থা করা হচ্ছে। গতকাল নিউ ইয়র্কে 83,437 টেস্ট, সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 83,437 টেস্ট। এই মুহূর্তে এই যুক্তরাষ্ট্রের আর কোনো স্টেটে এত ব্যাপক টেস্ট হয় না, পৃথিবীর অনেক দেশেও এত টেস্ট হয় না। এবং সেই টেস্টের রেজাল্ট অনুযায়ী গতকাল 791, মাত্র 791 জন, 83,437 জনের ভিতরে মাত্র 791 জন পজিটিভ চিহ্নিত হয়েছেন, যেটা 1%-এর নিচে। এবং এর ফলে গত 20 দিন লাগাতার একটানা নিউ ইয়র্ক স্টেটের টেস্টিং এর রেজাল্ট 1%-এর নিচে, যেটা এখন নিউ ইয়র্কের জন্য অনেকেই আশাবাঞ্জক খবর। এবং আমরা যারা সেকেন্ড ওয়েভের কথা ভাবছি, অনেকে আশঙ্কায় আছি, উদ্বেগজনক অবস্থায় আছে, তাদের জন্য এই কন্টিনিউয়াস ফিগারটি 1%-এর নিচে খুবই একটি আনন্দদায়ক আশাব্যঞ্জক খবর। আনন্দদায়ক না হলেও আশাব্যঞ্জক অবশ্যই। এবং গভর্নরের টুইট অনুযায়ী আজকে গতকাল নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 আক্রান্ত হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 490 জন এবং দুর্ভাগ্যজনক ভাবে হলো আমরা 4 জনকে হারিয়েছি এই কোভিড-19 গতকাল। আরেকটা কথা হচ্ছে আজকে আরেকটি তথ্য যেটি পাওয়া গেছে জন হপকিন্সের ইউনিভার্সিটির ডাটাবেস থেকে, তাতে দেখা যাচ্ছে যে নতুন ধরনের রেকর্ড সৃষ্টি হয়েছে কেস এই কোভিড-19 কেসের ক্ষেত্রে। এবং সেগুলো হচ্ছে হাওয়াই, ইন্ডিয়ানা, আইওয়া, ক্যান্সাস, নর্থ ড্যাকোটা এবং গুয়াম। এই ওয়েডনেসডেতে এদের সংক্রমণ বেড়েছে, নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে সংক্রমণের ক্ষেত্রে। এবং রেকর্ড নাম্বার অফ ডেথস, মৃতের হারও রেকর্ড ছুঁয়েছে, অতিক্রম করেছে। তার মধ্যে রয়েছে আলাস্কা, আরকানসা, গুয়াম এবং ভার্জিন আইল্যান্ডস। এবং তাতে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস একেবারে বন্ধ চলে যাচ্ছে কিংবা একেবারে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে, সেটি পরিসংখ্যানগতভাবে বলা যাচ্ছে না এখনো। তবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 5.8 মিলিয়ন মানুষ
এই করোনা ভাইরাস ইনফেকশনে আক্রান্ত হয়েছেন এবং যাদের ভিতরে প্রায় 1,80,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় এই 8,87,000 মানুষ এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সারা বিশ্বে, এবং যেখানে প্রায় 24 মিলিয়ন মানুষ সারা বিশ্বে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে গভর্নর আজকে আরেকটি তথ্য দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের কোনো কলেজ ক্যাম্পাসে যদি 100-র বেশি কোভিড-19 সংক্রমণের কেস পাওয়া যায় তাহলে সাথে সাথে সেই কলেজ ক্যাম্পাস বন্ধ করে দিতে হবে, 2 সপ্তাহের জন্য সবাইকে কোয়ারেন্টাইনে যেতে হবে 100-র সীমা অতিক্রম করলে এই কোভিড-19 এর কেস। এটা গভর্নরের নির্দেশ, নিউ ইয়র্কের সব কলেজের জন্য এটি প্রযোজ্য। আরেকটি কথা হচ্ছে গভর্নর আজকে আরেকটি কথা বলেছেন যে ওনারা যেভাবে সন্ত্রাস মানে সোয়াট টিম পাঠানো হয় সেভাবে টেস্টিং এবং ট্রেসিং এর সোয়াট টিম তৈরি করা হয়েছে, কুইক অ্যাকশন টিম যাদেরকে বলা হয়, ধারণা করা। সেটা এই জন্য করা হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের কিছু কিছু অঞ্চলে আপটিক অর্থাৎ সংক্রমণ সামান্য বেড়েছে এবং যেটি 2% মাত্র, কিন্তু তাকে ঠেকানোর জন্য যাতে এই সংক্রমণ যাতে আর বৃদ্ধি না পায় সেই জন্য সেখানে টেস্টিং এর সোয়াট টিম পাঠানো হচ্ছে এবং প্রচুর টেস্টিং এর ব্যবস্থা করা হচ্ছে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শনিবার থেকে বুধবার পর্যন্ত সেখানে টেস্ট করা যাবে। এবং আরেকটা বড় হচ্ছে যে যারা যে ধরনের যে সিচুয়েশনে থাকুন না কেন তারা সবসময় এই টেস্টিং এর ফ্যাসিলিটিটা গ্রহণ করতে পারবেন। এবং যদি কেউ টেস্টিং এর ব্যাপারে আরো জানতে চান তারা 1833-697-8764 নম্বরে কল করতে পারেন, কারণ সংক্রমণ রোধের ক্ষেত্রে টেস্টিং এর কোনো বিকল্প নেই। মাস্ক ব্যবহার এবং টেস্টিং এই হচ্ছে এই পর্যন্ত আমরা যতগুলো ব্যবস্থা দেখেছি করোনা সংক্রমণ রোধের ক্ষেত্রে এই সবচেয়ে সর্বোত্তম পন্থা। আরেকটি কথা, গতকাল আমরা বলেছিলাম যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই করোনা ভাইরাসের টেস্টিং এর ক্ষেত্রে তাদের বিধিমালা কিছুটা শিথিল করেছে, যদিও আজকে তারা সেটা থেকে ব্যাক ট্র্যাক করেছে, অর্থাৎ পিছিয়ে গেছে, সেটি আর তারা কার্যকর করছে না। যদিও তাদের ওয়েবসাইটের জিনিসটি এখনো রয়ে গেছে, কিন্তু নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাটের গভর্নর আজকে সরাসরি বলে দিয়েছেন তারা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নতুন নীতিমালা মানবেন না, যেখানে বলা হয়েছে যে যারা কোনো রকম কোভিড-19 কেস সিমটম ফিল করছে না তাদের টেস্ট নেওয়ার প্রয়োজন নেই, কারণ অনেকেই অ্যাসিম্পটমেটিক থাকে, তাদের কখনো করোনা আক্রান্ত না, অতএব তাদের টেস্ট নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু নিউ ইয়র্কে আমি একটু আগেই যা বললাম, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাটের গভর্নররা বলেছেন তারা সেটি মানবেন না। ক্যালিফোর্নিয়ার গভর্নররা বলেছেন, গভর্নর নিউজম, তিনিও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এই বিধিমালা মেনে চলবেন না, এই ঘোষণাও দিয়েছেন। এবং সারা যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সর্বশেষ বিধিমালা শিথিল করা বিধিমালার ব্যাপারে ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এর ফলে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করার ক্ষেত্রটি আরো দুর্বল হয়ে পড়বে এবং এর ফলে অনেকেই টেস্ট না নিতে উৎসাহিত হতে পারেন, সেটি বিপজ্জনক হতে পারে এই সংক্রমণ রোধ করার ক্ষেত্রে। একটা কথা হচ্ছে, আপনারা জানেন যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে খুবই অগ্রগণ্য ভূমিকা পালন করছে। তারা অনেকেই একেবারে ভ্যাকসিন অনুমোদনের শেষ পর্যায়ে ট্রায়ালে চলে এসেছে এবং প্রায় যতটুকু লেটেস্ট হিসাব অনুযায়ী 35টি প্রতিষ্ঠান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ভ্যাকসিন তৈরির কাজে ট্রায়ালের প্রায় বিভিন্ন পর্যায়ে আছে। এবং এর ভিতরে মডার্না যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা বলেছে যে তারা সর্বশেষ একটি ট্রায়াল নিয়েছে যেটাতে স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়েছে যার অ্যাডাল্ট, যাদের বয়স 56 বছরের উপরে, তাদের উপরে তারা একটি রিসার্চ করেছে এবং তারা দেখেছে যে সেখানে এই কোভিড-19 ফাইট করার ক্ষেত্রে, কোভিড-19 বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তাদের শরীরে। এবং এটি তারা মনে করছে যে তাদের মডার্না মনে করছে যে এটি একটি সাকসেসফুল, সফল একটি উদ্যোগ এবং তারা খুব দ্রুতই আশা করছেন যে তারা এই ভ্যাকসিনটি বাজারে ছাড়তে পারবেন। তবে পরিসংখ্যান মতে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের এস্টিমেট অনুযায়ী জানুয়ারির পূর্বে সত্যিকার ভাবে কার্যকর কোনো ভ্যাকসিন হয়তো আমরা দেখতে পাবো না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলার চেষ্টা করছেন নভেম্বর ইলেকশনের আগেই একটি ভ্যাকসিনের ঘোষণা হয়তো তিনি দেবেন, কিন্তু বিশেষজ্ঞরা বলার চেষ্টা করেছেন বিভিন্ন ট্রায়ালের ব্যাপারে খোঁজ খবর নিয়ে যে সত্যিকার ভাবে কার্যকর একটি ভ্যাকসিন জানুয়ারির আগে বাজারে বের করা হয়তো বা মুশকিল হবে এবং সেই পর্যায়ে তারা আছেন এখনো। আচ্ছা, আরেকটি খুব একটি আনন্দদায়ক এবং খুব আশাব্যঞ্জক খবর আমি
এটার সাথে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। আমরা জানি যে ডাক্তার আতিকও এখানে আছেন, উনিও বারবার বলেছেন যে করোনা ভাইরাস যারা বয়স 60 তাদের তাদেরকেই বেশি টার্গেট করে এবং বিভিন্ন অন্যান্য শারীরিক অসুবিধার কারণে। কিন্তু অবাক হলো সত্য, নিউ জার্সির 107 বছরের একজন মহিলা এই করোনা ভাইরাস সার্ভাইভ করেছেন, যিনি 1918 সালে স্প্যানিশ ফ্লুও সার্ভাইভ করেছেন। তিনি তখন 7 বছর বয়সে ছিলেন, মাত্র 6 বছর বয়সে স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে সার্ভাইভ করেছেন এবং এবার তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 107 বছর বয়সে আক্রান্ত হয়ে তিনি সেটি সার্ভাইভ করেছেন। শুধু তিনি নয়, এবং তার ছোট বোনও, যে তার বয়সে 100 বছরের কাছাকাছি, তিনিও এই কোভিড-19 সার্ভাইভ করেছেন এবং আগামী 5ই সেপ্টেম্বর তারা উভয়ে তাদের জন্মদিন পালন করবেন নিউ জার্সির একটি নার্সিং হোমে। এটি খুবই আশাব্যঞ্জক খবর এই জন্য যে আমরা অনেকেই বলি যে একটু বয়স বাড়লে যারা বয়স্ক আছেন করোনা ভাইরাস তাদের জন্য খুবই বিপজ্জনক, কিন্তু এই উদাহরণটি প্রমাণ করছে করোনা ভাইরাস সত্যিকার অর্থে খুবই মানে মন্তব্য করা যায় না যে কখন কিভাবে আক্রান্ত হবে। এটি খুবই আশাব্যঞ্জক একটি খবর। আচ্ছা, হচ্ছে যে আজকে গবেষকরা প্রমাণ পেয়েছেন যে বাথরুম থেকেও করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে এবং আজকে তারা একজন রোগীকে তারা পেয়েছেন যিনি একজন মহিলা এবং যিনি ইটালি থেকে তাকে ইভাকিউট করা হয়েছিল কোরিয়াতে। তিনি এই ফ্লাইটে যাওয়ার সময় ফ্লাইটের বাথরুম ব্যবহার করেছিলেন এবং সেখান থেকে তিনি কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন বলে আজকে খবর এসেছে। এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন আরেকটি অ্যানাউন্স করেছে ডিল, সেটি হচ্ছে অ্যাবট ল্যাবরেটরিজ এর সাথে। তা সেটি ভ্যাকসিনের ডিল না, সেটি হচ্ছে $5 করে একটি টেস্ট, 150 মিলিয়ন টেস্ট তারা কিনেছেন $750 মিলিয়ন দিয়ে অগ্রিম। অতএব টেস্টিং এর ব্যাপারও মোটামুটি সহজলভ্য হয়ে যাচ্ছে টেস্টিং। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন বরাবরই বেশি সংখ্যক টেস্টিং এর বিরোধিতা করে আসছেন, কিন্তু আজকে তিনি অ্যাবট ল্যাবরেটরিজের নিকট থেকে 150 মিলিয়ন টেস্ট ক্রয় করেছেন। আর আপনারা জানেন যে মাস্ক ব্যবহারের কথা আমরা সবসময় বলি এবং বিভিন্ন এয়ারলাইন্স মাস্কের উপরে বাধ্যবাধকতা জারি করেছে, মাস্ক ব্যবহার না করলে প্লেনে ভ্রমণ করতে দেওয়া হবে না, এমন একটি নীতিমালার কারণে আজকে 240 জন যাত্রীকে ডেল্টা এয়ারলাইন্স তাদের প্লেন থেকে নামিয়ে দিয়েছে যারা মাস্ক ব্যবহার করতে চায়নি। ডেল্টা এয়ারলাইন্স এটি খুবই শক্তভাবে প্রয়োগ করছে। এই করোনা ভাইরাসের সময় আপনারা অনেকেই জানেন যে অনলাইন শপিং খুব বেড়েছে এবং আজকে ওয়ালমার্ট তাদের হিসাবটা দিয়েছে, তাদের রেকর্ড পরিমাণ বেচা কেনা হয়েছে অনলাইনে ওয়ালমার্টে। আপনি এর আগেও বলেছিলাম যে টার্গেট তাদের 57 বছরের ইতিহাস ভেঙে ফেলেছে বিক্রির ক্ষেত্রে। আজকে ওয়ালমার্টও তাদের প্রচুর সাকসেসের কথা বলেছে এই করোনা ভাইরাসের সময় তাদের অনলাইন শপিং এ। এবং আজকে জানেন আমরা আনএমপ্লয়মেন্ট ক্লেম, এটা একটু পরে আসছে, এখানে বেশ কিছু খবর আছে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে। আজকে দেখা গেছে যে $1 মিলিয়ন মতো মানুষ আনএমপ্লয়মেন্ট ফাইল করেছে গত মাসে, যেটা মার্চের 28 তারিখ ছিল 6.9 মিলিয়ন। মার্চের 28 তারিখে যেখানে 6.9 মিলিয়ন ছিল সেটা এই সপ্তাহে চলতি সপ্তাহে নেমে এসেছে 1 মিলিয়নে। অতএব জবের ক্ষেত্রে বেশ সুযোগ সৃষ্টি হয়েছে এবং অনেকে কাজে ফিরে যেতে শুরু করেছে। এবার একটি স্টিমুলাসের ব্যাপার নিয়ে কথা বলি। আজকে ন্যান্সি পেলোসির সাথে কথা বলেছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস, কিন্তু সেখানেও কোনো কিছু সুরা হয়নি এবং ন্যান্সি পেলোসি এবং মার্ক মিডোসের পক্ষ থেকে কোনো বক্তব্য না দেওয়া হলো সংবাদ মাধ্যমের লোকজন বলেছেন যে কোনোভাবেই তারা কোনো কিছুতেই একমত হতে পারেননি এবং আগামী বাজেটের আগে হয়তোবা এই ব্যাপারে স্টিমুলাসের ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত আশা করছেন না। যদিও রিপাবলিকানরা চেষ্টা করছেন যে নতুন ভাবে আরেকটি প্রস্তাবের মাধ্যমে বিল পেশ করে, সেটি হচ্ছে $500 বিলিয়ন বিল, যেখানে এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের ব্যাপারটি অ্যাড্রেস করা হবে। তারা $300 বলছেন এবং আরেকটি জিনিস যেটা তারা বলার চেষ্টা করছেন, তারা স্মল বিজনেসকে হেল্প করতে চাচ্ছেন, কিন্তু কোনো স্টেট কিংবা সিটি প্রশাসনকে রিপাবলিকান নেতৃত্ব এখন আর হেল্প করতে চাচ্ছেন না। এই মুহূর্তে তারা $500 বিলিয়ন একটি ছোট্ট বিল আনার চেষ্টা করছেন। ডেমোক্রেটরা এই ব্যাপারে গত কয়েক সপ্তাহ ধরে আর কোনো মন্তব্য করছে না। তারা $600 প্রতি সপ্তাহে আনএমপ্লয়মেন্ট বেনিফিট প্রদানের ক্ষেত্রে অনড় ভূমিকা এখনো রয়েছেন। তারা মাঝখানে প্রস্তাব করেছিলেন যে তারা আনএমপ্লয়মেন্ট কমে গেলে তার সাথে সামঞ্জস্য রেখে তারাও তাদের আনএমপ্লয়মেন্ট বেনিফিটের পরিমাণ কমিয়ে আনবেন, কিন্তু সেই ব্যাপারে তারা এখন তেমন কিছু বলছেন না। আর সর্বশেষ তথ্য হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের বসবাসকারীরা যারা আনএমপ্লয়মেন্ট পেত $300 আনএমপ্লয়মেন্ট তারা লস্ট ওয়েজ হিসাবে পাবেন, সেটার ব্যাপারে গতকালও ব্যাখ্যা দিয়ে কথা বলেছে। তারা
এই সপ্তাহের ভিতরে হয়তো বা আগামী সপ্তাহ থেকে সোমবার থেকে তারা সেটা পেতে পারেন। আর নিউ ইয়র্ক স্টেট আর লেবার ডিপার্টমেন্ট চেষ্টা করছে তাদের কম্পিউটার সিস্টেমকে আপডেট করার জন্য, যাতে দ্রুত এই অর্থটি প্রদান করা যায় যারা পাবেন তাদের জন্য। এবং এই পাওয়ার ক্ষেত্রে যারা পাবেন তাদের জন্য নতুন কিছু ক্যাটাগরি রয়েছে, যেটা গতকালকে আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট নয়, এটা হচ্ছে ওয়েজ লস প্রোগ্রাম। যাদের ওয়েজ লস হয়েছে তারাই শুধু এটা পাবেন। আর মোটামুটি এই হচ্ছে আপাতত খবর। পরবর্তীতে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আপডেট। আমরা যাব ডক্টর বি এম আতিকুজ্জামান আপনার কাছে। ডক্টর বি এম আতিকুজ্জামান, আপনার সাউন্ড যদি একটু আনমিউট করেন খুবই ভালো হবে। আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি জানেন অনেকেই কোভিড টেস্ট করাচ্ছেন এবং পজিটিভ রেজাল্ট আসছে অনেকেরই, কিন্তু তারা কোনো সিমটম নাই এবং তারা জানেন না তাদের কি করা উচিত। এই বিষয়ে আপনার বিং এ ডক্টর, হোয়াট ইজ ইউর অ্যাডভাইস? অনেক ধন্যবাদ তাহির ভাই এবং টাইম টেলিভিশনকে। এটা একটা খুব কমন প্রশ্ন এবং অনেকেরই প্রশ্ন। অনেকেই আজকাল কোভিড টেস্ট করছেন এবং অনেকের উপসর্গ নেই, অনেকে কিউরিয়াস, অনেকে সাবধানতা অবলম্বন করছেন, কিংবা অনেকের কাজের জায়গাতেও কোভিড টেস্ট করতে বলা হচ্ছে এবং কোভিড টেস্ট করছেন। তাদের কোনো উপসর্গ নেই, তারপরেও দেখা যাচ্ছে যে কোভিড পজিটিভ হয়েছে। এখন আপনারা কি করবেন? কোভিড টেস্ট যদি পজিটিভ হয়, আপনার কোভিড, তার মানে আপনার কোভিড ভাইরাস আপনার শরীরে আছে। একটা ছোট্ট অংশের অবশ্যই এটা ফলস পজিটিভ হতে পারে, সেটা আমরা জানি। ফলস পজিটিভ মানে আপনার মধ্যে আসলে কোভিড রোগ নেই, কিন্তু আপনার টেস্টই ফলস ভাবে পজিটিভ হয়েছে, কিন্তু সেটির পরিমাণ খুবই ছোট। কোভিড যদি পজিটিভ ধরে নিতে হবে যে আপনার পজিটিভ হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিজেকে আইসোলেট করতে হবে, আপনাকে বাসায় থাকতে হবে। এবং আপনি যখন বাসায় থাকবেন, বাসায় আপনার যারা রয়েছে তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। তার মানে নিজেকে আপনাকে বাসার ভিতরে আইসোলেট করতে হবে এবং একটি রুমে থাকতে হবে। দ্বিতীয় যে জিনিসটি, সেটি হলো যে শুধু বাসার মানুষ না, বাসায় যদি আপনার কোনো প্রাণী থাকে, যেমন কুকুর বা বিড়াল, যদি এই ধরনের প্রাণী থাকে তাদের থেকেও কিন্তু আপনার দূরে থাকতে হবে। আরেকটা যেটা, যদি এই সময় আপনি বাসায় থাকেন, আরো একটা জিনিস করতে হবে, আপনার ব্যবহারের বাসনপত্র, আপনার দাঁত মাজার ব্রাশ কিংবা কাঁচি, এগুলো কিন্তু আপনি আলাদা করে ফেলবেন। আপনি যে গ্লাসটা ব্যবহার করবেন সেটি আলাদা করবেন, এবং প্রিফারেবলি আপনি যে টয়লেটটা ব্যবহার করবেন সেই টয়লেটটাও যেন আলাদা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আপনাকে যদি একটি টয়লেট আরো অনেকের সাথে শেয়ার করতে হয়, অবশ্যই টয়লেট ব্যবহার করার পরে টয়লেট ফ্লাশ করবেন এবং টয়লেটটা ভালোভাবে পরিষ্কার করবেন। আপনি যদি বেসিন ব্যবহার করেন, যে বেসিনটা অন্য মানুষ ব্যবহার করার পরে সেই বেসিনটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বাসায় যখন থাকবেন, আপনার যদি কোনো উপসর্গ নাও থাকে, আপনি দিনে কমপক্ষে 2 বার আপনার তাপমাত্রা নেবেন, এবং যদি তাপমাত্রা বেড়ে যায়, কোনো কারণে তাপমাত্রা 104-এর উপরে চলে যায়, টাইলারও তো খাবেনই, কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। অনেকের বাসায় পালস অক্সিমিটার বলে একটা যন্ত্র আছে, এবং পালস অক্সিমিটার রাখা খুবই দরকার। যদি আপনার মনে হয় যে আপনার কোনো উপসর্গ নেই, তারপরেও আপনি বাসায় আছেন, আপনি কিন্তু দিনে 3 থেকে 4 বার পালস অক্স দিয়ে আপনার অক্সিজেন মাপবেন। অনেক সময় কোনো উপসর্গ থাকে না, তারপরেও দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন বা রক্তে অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যায়। আর সেই ক্ষেত্রে যদি কমে সেটা 90-এর নিচে নেমে আসে, অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। যদি কোনো কারণে আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এখন একটা কথা বলি, আপনি যদি কোনো কারণে ডাক্তারের সাথে যোগাযোগ করেন কোনো ব্যাপারে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের অফিসে আপনি আগে জানাবেন এবং বলবেন যে আপনার কোভিড টেস্ট পজিটিভ এসেছে। এটি খুব দরকার, কারণ আপনি যে ডাক্তারের অফিসে যাবেন সেখানে ওয়েটিং রুমে আরো রোগী থাকবে এবং ডাক্তার নিজেও থাকবে। তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার, আর সেজন্যই তাদেরকে আপনাকে আগে থেকে জানাতে হবে। তারপরে যেটা আসে সেটা হলো যে আপনাকে ঘরে যখন আপনি থাকবেন, যদি আপনি কোনো কারণে অন্যের সামনে যান, অবশ্যই আপনি ফেস মাস্ক ব্যবহার করবেন। যদি কোনো কারণে আপনার হাঁচি হয়, আপনি অবশ্যই সেই হাঁচি বা কফের সময় নিজের মুখ একটা কাপড় দিয়ে কভার করবেন। এবং আপনি যখনই কোনো ন্যাপকিন বা কোনো কাপড় ব্যবহার করবেন, আপনি যে রুমে থাকবেন সেখানে একটা বিন বা একটা পাত্র, যেখানে আপনি ওয়েস্ট বাক্স যেখানে আপনি ব্যবহার করবেন, সেটা একটা প্লাস্টিকের বাক্স দিয়ে কভার করবেন, এবং যে মুহূর্তটি ভরে যাবে সেটি কিন্তু আপনি সম্পূর্ণভাবে আলাদা করে আইসোলেট করে ফেলে দিতে হবে। এ ব্যাপারে আপনাকে খুব সাবধান থাকতে হবে।
তারপর যেটা আসছে সেটা হলো আপনি যখন ঘরে থাকবেন আপনার হাত বারবার পরিষ্কার করবেন, এটি খুবই দরকার। আরেকটা হলো যে আপনি যখন ঘরে থাকবেন আপনার যে সমস্ত উপসর্গ সেগুলো আপনি খুব সাবধানে লক্ষ্য করবেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আপনার যদি করোনা পজিটিভ হয় আপনার উপসর্গ কিন্তু নাও থাকতে পারে, এবং আমরা জানি যে শতকরা 40-50 ভাগ রোগীর কিন্তু উপসর্গ থাকে না, এবং এদেরকে আমরা বলি সুপার স্প্রেডার, কারণ এরাই সবচেয়ে বেশি রোগ ছড়ায়, কারণ তারা জানে না যে তাদের রোগটি আছে। তো আপনাদের যদি এটা পজিটিভ আসে ধরে নেবেন পজিটিভ, এবং বাসায় আইসোলেট করবেন। আর কতদিন আইসোলেট করবেন? 14 দিন। এই কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ ডক্টর বি এম আতিকুজ্জামান। আপনাকে আমরা আরেকটা প্রশ্ন আপনাকে করবো একটা ছোট্ট বিরতির পর। প্রশ্নটি হবে যে অনেকেই বলছেন সেকেন্ড সার্জের কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা, এবং সেকেন্ড সার্জ যদি হয় তাহলে কিভাবে হতে পারে, কখন হতে পারে, এই বিষয়টি আপনার কাছে আমরা জানার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। জীবনের সব অনুভূতি যায় না ভোলা, তুমি আশা শেষ আজও হৃদয় জুড়ে করে খেলা। এই প্রবাসে ব্যস্ত জীবনে টাটকা স্বাদে অটুট বাংলা লক্ষ্য প্রাণে, বাংলাদেশের টাটকা মাছ, সবজি, স্ন্যাক্স, সেরা স্বাদে সেরা মানে। নির্ভেজাল বাংলার স্বাদ শাহজালাল। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shuman, MSc Engineering. Shahnaz, MSc former teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম করোনা ডিজিজ এবং তার সেকেন্ড সার্জ, এইটা নিয়ে আলোচনা করব এখন। আমাদের সাথে আছেন ডক্টর আতিকুজ্জামান। ডক্টর আতিকুজ্জামান, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, সেকেন্ড কোয়েশ্চেন, যে সেকেন্ড সার্জ নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে, বিভিন্ন সংবাদপত্রে আলোচনা হচ্ছে, সেকেন্ড সার্জের সম্ভাবনা কতটুকু এবং এটা কখন হতে পারে বলে আপনার মনে হয়? এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি একটি দুরূহ প্রশ্ন। এটি খুব পরিষ্কার করে বলা সম্ভব না যে সেকেন্ড সার্জটি কখন হবে। তবে আমরা যারা চিকিৎসা বিজ্ঞান বা পাবলিক হেলথে পড়াশোনা করি তারা কিছু জিনিস প্রেডিক্ট করতে পারি। দুটো কথা বলতে চাই। একটি হলো যে আপনারা জানেন যে কোভিড ভাইরাস আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করে সেই অ্যান্টিবডি কিন্তু খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, এবং এটা আমরা জেনেছি যে একটি ছোট্ট অংশের মধ্যে যাদের একবার কোভিড হয়েছে তারা কিন্তু আবার দ্বিতীয়বারও কোভিডে আক্রান্ত হতে পারে। তো যাদের কোভিড হয়ে গেছে তাদের কথা বাদ দিলাম, কিন্তু যাদের হয়নি তারা কিন্তু আক্রান্ত হতেই পারেন। কখন হবেন এটা অনেকে প্রেডিক্ট করছেন যে এই আমাদের ফল, মানে যখন আমাদের গ্রীষ্মকাল পুরোপুরি শেষ হয়ে যাবে এবং শীতের প্রকোপ বাড়বে এবং মানুষ ঘরমুখী হবে এবং ঘরে বেশি থাকবে, সেই সময়টাতেই কোভিড আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা জেনেছেন যে কোভিডের একটা বড় অংশ সুপার স্প্রেডার, এবং আমরা বুঝতে পারছি যে এভাবেই নিউ ইয়র্কে কিংবা অন্যান্য জায়গায় স্প্রেড করেছিল ডিজিজটা। আর সেজন্যই যে মুহূর্তে আমরা একটু রিল্যাক্স হয়ে যাব, আমরা মনে করব যে ভাইরাস এখন আর আমাকে আক্রান্ত করবে না,
আমরা ফেস মাস্ক ব্যবহার কমিয়ে দেবো কিংবা ঠিক মতন হাত ধোবো না বা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবো না, ঠিক ওই সময় কিন্তু সেকেন্ড সার্জটা হবে এবং হিস্টোরিক্যালি কিন্তু সেটাই হয়। আর সেটা যদি হয়, সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু ফলের শেষের দিকে, উইন্টারের সময়, এই সময়টাতে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতেই আবার দেখা যাবে, হয়তো নভেম্বর ডিসেম্বরের সময়টা দেখা যাবে যে আবার একটা সার্জ হতে পারে। আর সেই জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটাতে আমরা কিন্তু ব্যর্থ হচ্ছি এবং তার পিছনে অনেক রাজনৈতিক কারণ আছে এবং সামনে ইলেকশন, সেটাও কারণ আছে। সবাই চাচ্ছে যে কোভিড আক্রান্ত লোকের সংখ্যা কমানো দেখাতে, আর সেজন্য অনেক স্টেটে টেস্ট হচ্ছে না। তো নিউ ইয়র্ক এই কাজটা খুব ভালোভাবে করছে। আমাদের সবার দরকার টেস্ট করা এবং সিমটম ছাড়াও টেস্ট করা। টেস্ট টেস্ট এবং টেস্ট, এর সুবিধা একটাই, যেটা আমি প্রথমে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে টেস্ট, আমার কোনো উপসর্গ নেই তারপর আমি টেস্ট করছি, কেন করছি? কারণ টেস্ট যদি পজিটিভ আসে তখন আপনি নিজেকে আইসোলেট করবেন, তার মানে আপনি স্প্রেডটা বন্ধ করে দেবেন। আর তাই আমাদেরকে টেস্ট কন্টিনিউ করতে হবে। আর যে মেথডটা নিউ ইয়র্কে করেছে, ট্র্যাক করছে এবং ট্রেস করছে, এটা যদি আমরা করতে পারি তাহলে অনলি অন দ্যাট ওয়ে আমরা আমাদের সেকেন্ড সার্চটা বন্ধ করতে পারবো। তার মানে এই দাঁড়াচ্ছে যে সেকেন্ড যে সার্চ কিন্তু আসবে এবং আমাদের সাবধান হতে হবে। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা দুজন অতিথি আমাদের সাথে আছেন, আমাদের সাথে যুক্ত হবেন আহাদ আলী সিপিএ, তিনি বলবেন আপনাদের প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট বেনিফিট এই বিষয়টি নিয়ে। আমরা এখন যাচ্ছি জনাব মোশাররফ হোসেন আপনার কাছে। জনাব মোশাররফ হোসেন, আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। আপনার কাছে জানতে চাই যে আপনি তো নিউ ইয়র্ক সিটি স্কুলের টিচার, এবং নিউ ইয়র্ক সিটি স্কুলের সর্বশেষ আপডেট কি আপনাদেরকে ইনস্ট্রাকশন, কি গাইডলাইন দেওয়া হয়েছে স্কুল খোলার ব্যাপারে? জি, ধন্যবাদ আবু তাহের ভাই, এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং প্যানেলিস্ট। আসলে বিষয়টা যেটা, আমাদের মেয়র তো চাচ্ছেন স্কুল, পাবলিক স্কুল যেন খোলা হয়। এট দ্য সেম টাইম টিচার্স এবং টিচার্স ইউনিয়ন, আমাদেরও একান্ত ইচ্ছা স্কুল যেন খুলে। এই জন্য যে আমরা বাচ্চারা ঘরে বসে থাকলে তাদের যে একটা এডুকেশনাল ল্যাকিং তাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, তারা লেজি হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার প্রবলেম তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে, সেটা আমরা কেউ চাই না। মেয়র যতটুকু না চান স্কুল খুলুক, তার চেয়ে বেশি চাই এজ এ টিচার আমরাও চাই স্কুল খুলুক। কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের বাচ্চাদেরকে সেফলি স্কুলে নিয়ে আসতে হবে। এট দ্য সেম টাইম টিচার্স সবাই যেন হেলথ ওয়াইজ সেফ থাকে, সেই চেষ্টাটা করা হচ্ছে। তো নিউ ইয়র্ক সিটি স্কুল খুলে যাওয়ার পূর্বেই আমাদের ইউএফটি, ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্স, কয়েকটি প্ল্যান তারা হাতে নিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে 3 পয়েন্ট সেফটি প্ল্যান তারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলগুলোতে 3 পয়েন্ট সেফটি প্ল্যান ইমপ্লিমেন্ট হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসবো না এবং টিচারদেরকেও সেখানে স্কুলে নিয়ে আসবো না। এই জন্যে নিয়ে আসার মধ্যেই আমাদের সার্থকতা নয়, আমরা যদি সেফ থাকতে না পারি তাহলে আমাদের টোটাল সিস্টেমটাই কলাপস হয়ে যাবে। তো তাদের এই 3 পয়েন্ট সেফটি প্ল্যানের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সাপ্লাই, প্রসিজার এবং টেস্টিং। তো ইউএফটি বলছে যে বিফোর স্কুল ওপেন্স we must have those 3 systems implemented, otherwise we are not going for job. If teacher have to strike, they will strike also, which is good. We are not striking just to stay away from school. Our plan is to keep our children and ourselves safe. That is our main plan. So এই জন্য টিচাররা রিস্ক নিচ্ছেন, তারা প্রয়োজনে স্ট্রাইক করতে হলে স্ট্রাইক করবেন। আর স্ট্রাইক করাতে কিন্তু আসলে আমাদের জন্য ক্ষতি আছে, জব যাওয়ার সম্ভাবনা আছে, স্যালারি কেটে যাওয়ার কাটার সম্ভাবনা আছে আমাদের। তো এই রিস্কটাও নিতে চাচ্ছে টিচার ইউনিয়ন to ensure the safety of our children and teachers. তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাপ্লাইজ ক্ষেত্রে তারা টিচার ইউনিয়নের বক্তব্য হচ্ছে যে প্রত্যেক স্কুলে মাস্ট হ্যাভ এনাফ পিপিই ফর চিলড্রেন, ফর স্টুডেন্টস এন্ড অল আদার স্টাফস। তারা যেন প্রতিটা মুহূর্তে এনাফ পরিমাণ পিপিই থাকে, সেটা ইউএফটি তাদের নিজস্ব টিমের মাধ্যমে তারা ইনভেস্টিগেশন করবে, দেখবে যতক্ষণ পর্যন্ত না একটি স্কুলে সম্পূর্ণরূপে সাপ্লাই এনাফ হবে ততক্ষণ পর্যন্ত সেই স্কুলে বাচ্চাদেরকে এবং টিচারদেরকে এন্টার করতে দেওয়া হবে না। এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের প্রসিজার। এই প্রসিজার ক্ষেত্রে যারা সেকেন্ড যে সেফটি প্ল্যান, তাদের 3 পয়েন্ট সেফটি প্ল্যানের মধ্যে প্রসিজার হচ্ছে গিয়ে প্রত্যেক স্কুলে কোভিড রেসপন্স টিম থাকবে, একটা বিল্ডিং রেসপন্স টিম থাকবে, যাদের দায়িত্ব হবে তারা প্রতি মুহূর্তে যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে কোভিডকে হ্যান্ডেল করার জন্য যদি কখনো কোনো উপসর্গ পাওয়া যায় সাথে সাথে কিভাবে তারা সেটাকে ট্যাকেল করবে, হ্যান্ডেল করবে এবং স্কুল থেকে যত দূরে রাখা যায় কোভিড-19 সেই ব্যবস্থা তারা নেবে। তো তাদের বক্তব্য হচ্ছে অর্থাৎ
সার্বক্ষণিকভাবে একটা বিল্ডিং এর টিম থাকতে হবে, যে টিমের কাজই হবে শুধু কোভিড-19 গার্ড দেওয়া। তো এই জিনিসটা ইমপ্লিমেন্ট না করার আগ পর্যন্ত, ফিজিক্যালি ইস্টাবলিশ না করার আগ পর্যন্ত টিচার্স ইউনিয়ন বলছে আমরা স্কুলে যাব না। থার্ড যেটা, সেটা বলছেন টেস্টিং, যে এভরি চাইল্ড, এভরি স্টুডেন্ট, এভরি ইন্ডিভিজুয়াল এন্টারিং টু দ্য স্কুল বিল্ডিং মাস্ট বি টেস্টেড। এই হচ্ছে তাদের থার্ড প্ল্যান, যে যতক্ষণ পর্যন্ত না এই টেস্টিং প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাচ্চাদেরকে নিয়ে আসবো না, এবং টিচারও যাবে না। এগুলো যতক্ষণ পর্যন্ত এনশিওর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যেতে রাজি না। তো আমি মনে করি আসলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ফ্রম আওয়ার ইউনিয়ন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং আমি নিজেও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি স্কুলে যাওয়ার জন্য। At the same time, I also concerned about my own safety and for my children. As a parent and as a teacher, I think it is very important. So আমরা যারা প্যারেন্টস আছি স্পেশালি, আমাদের ধৈর্যের সাথে তাদের টিচার্স ইউনিয়নের সাথে কাজ করা দরকার এবং তাদেরকে সাপোর্ট করা দরকার। এবং আমি মনে করি যদি আমরা এটা করতে পারি তাহলে এটা আমাদের সবার জন্য কল্যাণকর হবে। তো এই পর্যায়ে আছে আর কি। তো এখনো ফাইনালাইজড হয়নি। আমাদের টিচার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সাথে মিটিং হচ্ছে, আমাদেরকে জানানো হচ্ছে যখন আমাদের বিল্ডিং ক্লিয়ারেন্স দেওয়া হবে তখনই আমরা সেখানে যেতে প্রস্তুত থাকবো। একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, এভরি বিল্ডিং ইজ নট দ্য সেম। তো সেক্ষেত্রে যে বিল্ডিং আগে প্রিপেয়ার হয়ে যাবে সেই বিল্ডিং এ স্টুডেন্ট এবং টিচার আগে চলে আসবে, আর যে বিল্ডিং প্রিপেয়ার হতে লেট হবে সেটা হয়তো পরবর্তীতে তারা ওপেন করবে। এমনটি হতে পারে কিছু কিছু পার্ট খোলা হয়ে যাবে, কিছু কিছু পার্ট যতক্ষণ পর্যন্ত না সেগুলো ইমপ্লিমেন্টেড না হবে ততক্ষণ পর্যন্ত খোলা হবে না। থ্যাংক ইউ জানাব মোশাররফ হোসেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার সময়ের জন্য। আমরা যাচ্ছি জানাব ইব্রাহিম চৌধুরী খোকন আপনার কাছে। ইব্রাহিম চৌধুরী খোকন যিনি প্রথম আলো নর্থ আমেরিকার আবাসিক এডিটর। জানাব ইব্রাহিম চৌধুরী খোকন, আজকে আপনার কাছে জানতে চাইব যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন মনে হচ্ছে অনেক নরম সুরে কথা বলছেন এবং আজকে তিনি নমিনেশন অ্যাকসেপ্ট করবেন, এই বিষয়ের আপডেট একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের। আমি আজকের এই সুযোগে আপনাকে টাইম টেলিভিশনের যারা দর্শক শ্রোতা, স্পেশালি আমাদের অগ্রজ নাজমুল হাসান এবং যারা আজকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা আমাদের জীবদ্দশায় একজন সংবাদকর্মী হিসাবে আপনি কখনো চিন্তা করেন নাই যে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলা সমাবেশগুলা ভার্চুয়ালি করে ফেলবে। এই ভার্চুয়ালি করার চিন্তা আমরা করি নাই। সো সেই দিক থেকে আপনি দেখেন সারা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দুইটা শক্তি, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান দল, তাদের দুইটিরই জাতীয় কনভেনশনটা তারা অলমোস্ট করে ফেললো। ডেমোক্রেটিক দলের কনভেনশন আমার মনে হয় যাবৎকালের সবচেয়ে সেরা তারকাদের সমাবেশ সেখানে ঘটেছিল। সবচেয়ে সুন্দর বক্তৃতা আমরা শুনেছি। আমি জানি না এই সুন্দর বক্তৃতায় আমেরিকার মানুষ, তার ক্ষুব্ধ মানুষ কি শীতল হয়েছে কি হয় নাই। আজকে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ নরম সুরে কথা বলবেন, এটা রাজনীতি, কিন্তু খুব যে নরম সুরে কথা বলছেন তাও না। তিনি তো কালকে রাত্রেই বললেন যে ডেমোক্রেটিক দলের জো বাইডেনের সাথে বিতর্কে যাওয়ার আগে একজন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তার ড্রাগ টেস্ট করা দরকার। এইসব নানা ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। আজকে আবার স্পিকার ন্যান্সি পেলোসি বললেন যে এই ট্রাম্পের সাথে বিতর্কেই যাওয়ার দরকার নেই। তো এইসব নিয়ে একটা উত্তেজনা চলছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প অনেকটা ডাইভার্সিফাইড, অনেকটা বহুজনারণ্যের দল হিসেবে রিপাবলিকানকে দেখাবার চেষ্টা করবেন, এই জন্য বা করছেন। সেখানে অনেক কৃষ্ণাঙ্গ লোক, আমার জানাশোনা তাহের সাহেব আপনারা নিউ ইয়র্কে থাকেন, কোন কৃষ্ণাঙ্গ লোককে আপনি কি দেখেছেন যে বলছে যে আমি রিপাবলিকান দল করি? এটা জরিপে দেখা যায় 90% মানুষই কৃষ্ণাঙ্গদের মধ্যে ডেমোক্রেটদের সাপোর্ট জো বাইডেনকে। এখন ওনারা যদি ভোট দিতে যায়, ওনারা জো বাইডেনকে ভোট দেবে। আবার ডোনাল্ড ট্রাম্প নারীদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন, এটার কারণে নারী ভোটারদের মধ্যে তার একটা জনপ্রিয়তার ঘাটতি। এই জন্য রিপাবলিকান দলের সম্মেলনে আপনি দেখেছেন যে হ্যাঁ আমাদের গ্রেট প্রেসিডেন্টের পরিবারের সবাই তো ছিলেন, মানে পুত্রবধূ, কন্যা সবাই বক্তৃতা দিয়েছেন। তো সেখানে বিভিন্ন জায়গা থেকে নারীদের এনে এটা বিরাট সমাবেশ করা হয়েছে। যে নারী ওই যারা সহিংসতা করেছেন, যারা নাগরিক আন্দোলন করেছেন, তাদের দিকে অস্ত্র উঁচিয়ে তিনি অভিবাদন জানিয়েছিলেন, তিনিও বক্তৃতা দিয়েছেন।
সো একটা চরম রাজনৈতিক নাটকের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ক্লিয়ার ইজ এটা পরিষ্কার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প এই দেশের এই অস্থিরতার জন্য দায়ী করছেন ডেমোক্রেট দল বা তার সমর্থকদের, আর ডেমোক্রেট দল দেশের করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন। এখন এইটার মধ্য দিয়ে কে নির্বাচিত হবেন আমরা জানি না। জনপ্রিয় ভোটে যদি এগিয়েও থাকেন, জনপ্রিয় ভোটে এগিয়ে থাকা, জনমত জরিপে এগিয়ে থাকা এক বিষয়, আর আমেরিকার জটিল নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে বেরিয়ে আসা আরেকটা বিষয়। তো আমি মনে করি এই নির্বাচনের দিন পর্যন্ত এবারের নির্বাচন একটা উত্তেজনার মধ্য দিয়ে যাবে, এবং এই 2000 সালের নির্বাচন আপনি যদি আপনার যদি মনে আছে, নিশ্চয়ই মনে আছে, আপনি সে সময় রিপোর্টিং করেছেন নাজমুল ভাই, আমাদের সবার মনে আছে যে নির্বাচনের ফলাফল পেতে আমাদের 1 মাসের বেশি অপেক্ষা করতে হয়েছে। সো এবারের নির্বাচন নিয়ে কি হবে আমরা জানি না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দেশের প্রেসিডেন্ট নিজেই কারচুপির অভিযোগ আনছেন, সন্দেহ করছেন, সেখানে এই প্যান্ডামিকের সময় ডাক ভোট দিয়ে কি হবে, আমার অধিকার কি সংরক্ষিত হবে। এই দেশটা তো খালি ডোনাল্ড ট্রাম্পের না, জো বাইডেন না, এই দেশটা আমাদেরও। আমরা যারা খেটে খাওয়া মানুষ, বিভিন্ন জায়গা থেকে এসে এই দেশে আমাদের জীবনের নোঙ্গর গেড়েছি, আমরা এই দেশটার উন্নয়ন চাই। আমরা আজকে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা শুনবই না, আমরা দেখবো যে কতটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের নিরাপত্তা, আমাদের চাকরির নিরাপত্তা, আমাদের অর্থনৈতিক নিরাপত্তার কথা তিনি বলতে পারেন, এবং তার এই বলার মধ্য দিয়ে আমরা কতটা উদ্দীপ্ত হব এটাই আমাদের আজকে জানা প্রয়োজন। আপনি যে বারবার বলেন যে গ্রেট প্রেসিডেন্ট, এটা কিভাবে জাস্টিফাই করেন? গ্রেট প্রেসিডেন্ট আপনি বলেন। We live in a country which is great. The people who nominated, elected, he is the great president. একইভাবে বিল ক্লিন্টন গ্রেট প্রেসিডেন্ট ছিলেন, বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন। এই মহান দেশে আমি থাকি, এই মহান দেশের নাগরিক যাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছে তাকে আমরা তো মহানই বলবো। না, আপনি কি ট্রাম্পকে স্পেশালি গ্রেট বলেন? আপনি কি সবাইকে গ্রেট বলেন? আমরা যে সংস্কৃতি থেকে আসছি, আমরা কাউকে মহান বলাটা খুব কষ্টের হয় আমাদের। কিন্তু এখানে যখন বিল ক্লিন্টন বক্তৃতা দেন ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে, তিনিও বললেন যে গ্রেট প্রেসিডেন্ট। না, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যে একইভাবে একটা দেশের প্রেসিডেন্টকে সম্মান করে কথা বলা, এটা তো আমাদের শিক্ষা দরকার। আমরা মনে করি এটা একটা উন্নত সমাজ, উন্নত সংস্কৃতির কাজ। সো আমরা এটা ডোট করি, আমি এটা মনে করি এইভাবেই হওয়া উচিত। এবং আমরা তাদের কাছ থেকে শিখেছি, প্রেসিডেন্ট বারাক ওবামা এইভাবে বলেন, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আমরা বলেন, তাদের কাছ থেকে এটা শিখা। আমরা যে কিছু হলেই যে গালাগালি করব, মানে আমার পরিচয় আমি গালাগালির মধ্য দিয়ে দেব, এটা তো নয়। ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করব, আমরা জো বাইডেনকে সমালোচনা করব। যেমন জো বাইডেন এই আমেরিকার মধ্যবিত্ত যে আমেরিকান, সাদা আমেরিকান, তাকে তাদের ভোট নেওয়ার জন্য তিনি কাজ করতেছেন, ডেমোক্রেটিক পার্টি কাজ করতেছে। কিন্তু আপনারা যদি দেখেন যে আমেরিকার যে উদারনৈতিক গোষ্ঠী, যারা আমেরিকার লড়াকু মানুষ, যারা আমেরিকাকে আরো প্রগতিশীল অবস্থায় দেখতে চান, তাদের প্রতি ডেমোক্রেটিক পার্টির এক ধরনের শীতল অবস্থা বিরাজ করছে। এই যে এই বিষয়গুলা মানুষ গণতান্ত্রিক ভাবে বলবে, একটা মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ এইভাবেই বলে। আমরা ভার্চুয়াল কনভেনশন এবার যেটা মিস করলাম, যদি ভার্চুয়াল সম্মেলন হতো সেখানে বার্নি স্যান্ডার্সের সমর্থকরা পাল্টা স্লোগান দিতে পারতেন, এই জিনিসটা আমরা মিস করলাম। তো একইভাবে রিপাবলিকান দলের ক্ষুব্ধ অংশটা তাদের নিজেদের প্রকাশ করতে পারতেন, আমরা সংবাদকর্মীরা সেই তথ্যগুলো মানুষকে জানাতে পারতাম। এখন যা হলো যে আমরা সব স্ক্রিপ্টেড ইনফরমেশন গুলো পাচ্ছি, আমরা খুবই স্ক্রিপ্টেড ইনফরমেশন মানুষের কাছে দিচ্ছি, আমরা গ্রহণ করছি। আমরা খুব সতর্কভাবে আজকের বক্তৃতা শুনবো। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, দ্য গ্রেট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কি বলতে চান, এটা আমাদের জীবনের সাথে কতটা সম্পর্কিত, আমরা আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার বা না দেওয়ার জন্য এটা যাচাই করার সুযোগ পাবো। ধন্যবাদ আবু তাহের। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন সিপি আহাদ আলী। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা জানতে চাই আপনার কাছে যে আনএমপ্লয়মেন্ট সেকেন্ড যে বেনিফিট, এই বেনিফিটের সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? হ্যাঁ তাহের ভাই, ধন্যবাদ।
আজকে আমাকে প্রোগ্রামে আনার জন্য। সো বর্তমান যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে যে কারেন্ট স্ট্যাটাসটা, সেটা হচ্ছে যে $300 যেটা যে এক্সিকিউটিভ অর্ডার যেটা প্রেসিডেন্ট ট্রাম্প সাইন করেছে, সেইটার টাকাটা ডিস্ট্রিবিউট করার জন্য স্টেট প্রিপারেশন নিতেছে। এখনো বলে নাই কখন দিবে সঠিকভাবে, কিন্তু আসলে আই থিঙ্ক আমি যেটুকু জানি শুধু একমাত্র একটা স্টেট সেই টাকাটা দেওয়া শুরু করতে, সেটা হচ্ছে অ্যারিজোনা। ওইটা ছাড়া কোনো স্টেট এখনো শুরু করে নাই, বাট ওই টাকাটা কিন্তু ব্যাকডেট থেকে দিবে, তার মানে অগাস্ট 1 থেকে টাকাটা দিবে, কিন্তু ওই টাকা মেবি 3 to 4 উইকস আসবেন। তারপরে নতুন বিল কংগ্রেসে যেহেতু পাস না করার আগ পর্যন্ত আমাদের আর নতুন কোনো আনএমপ্লয়মেন্ট আসার রাইট নাও কোনো চিন্তা ভাবনা নেই। যেমন কংগ্রেসে কোনো ওরা ভ্যাকেশনে আছে, এখন সবাই ছুটিতে আছে কংগ্রেসে, সো সেই আনএমপ্লয়মেন্ট বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা চলতেছে না। সো সেইটাই আনফর্চুনেটলি ব্যাড নিউজ। বাট গুড নিউজ হচ্ছে যে নিউ ইয়র্ক যে $300 যে সেইটা ভেরি সুন চলে আসবে। এটা কবে আসতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় সো ফিমা থেকে যে নিউ ইয়র্ক স্টেট একটা ইমার্জেন্সি গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করেছিল। ফিমা হচ্ছে ফেডারেল ইমার্জেন্সি মেডিকেল ম্যানেজমেন্ট। ওরা এইটা গ্রান্ট দিছে, যে অ্যাপ্রুভ করছে এই টাকাটার জন্য। সো যেহেতু এটা ওরা অ্যাপ্রুভ করে ফেলছে, আমার মনে হয় another 2 to 3 উইকসের ভিতরে ওরা ডিস্ট্রিবিউট করা শুরু করবে টাকাটা। থ্যাংক ইউ সো মাচ আহাদ আলী, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জনাব নাজমুল হাসান, আপনার কাছে কোনো লেটেস্ট আপডেট আছে? আর আপনার সাউন্ড আনমিউট করতে হবে জনাব নাজমুল হাসান। লেটেস্ট ঠিক না, এটাকে বলা যাবে না। সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির 22,000 এমপ্লয়িকে যে ছাঁটাই করার যে কথা মেয়র বলে আসছেন এতদিন, তিনি গত 2-1 দিন আগেও, আমার মনে হয় গত এই সপ্তাহে এক সাংবাদিকদের জানিয়েছেন, যদি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি যদি এবং সিনেট যদি তাদেরকে বরোয়িং এর অর্থাৎ ধার করার অনুমতি না দেয়, যেটা 9 সেপ্টেম্বর 11 পরে তৎকালীন ব্লুমবার্গ প্রশাসনকে দেওয়া হয়েছিল, সেটি যদি নিউ ইয়র্ক সিটিকে দেওয়া না হয় এবং যদি ফেডারেল গভর্নমেন্ট থেকে কোনো রকম ফান্ড না আসে, তাহলে নিউ ইয়র্ক সিটির 22,000 কর্মচারীকে তারা ছাঁটাই করতে বাধ্য হবেন। এর ভিতরে পুলিশ, শিক্ষক, সব ধরনের কর্মচারী আছেন। আর তবে মেয়র আশা করতেন যে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এবং সিনেট নিউ ইয়র্ক সিটির এই আবেদনে সাড়া দিবে এবং তাদেরকে বড় করার অর্থাৎ ধার করার অনুমতিটা দিবেন আনুষ্ঠানিকভাবে। এখানে তো $1 বিলিয়ন প্রয়োজন। আমি আসতেছি এই বিষয়ে আপনার কাছে একটু। জনাব মোশাররফ হোসেন, অভিভাবকদের প্রতি আপনার কোনো সাজেশন আছে যারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছেন? জি, আসলে সাজেশন এটাই যে আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করেন। প্যারেন্টসদেরকে অনেকেই লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তাদের স্কেডিউল জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা স্কেডিউল পেয়ে গেলেও আপনারা চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করবেন, এটি আর কি। যদি স্কুল টিচাররা যদি ইউনিয়নরা যদি জয়েন করেন তাহলে স্কুল শুরু হবে, নতুবা শুরু হচ্ছে না হয়তো আর কি। ওকে, আর যারা বাসায় স্কুল উইল বি আ ডিফারেন্ট স্কেডিউল ইফ ইট ইজ ইমপ্লিমেন্টেড দ্যাট ওয়ে, দ্যাটস অল। আর ডিসটেন্স লার্নিং এ যারা থাকবে তাদের ব্যাপারে আপনার সাজেশন কি? যারা বাসায় যারা স্কুলে যাবে না তাদের ব্যাপারে আপনার সাজেশন কি? যারা একেবারে যাবে না, ফুললি যারা রিমোট স্কুলিং করবে তাদের ব্যাপারে পরামর্শ হচ্ছে যে তারা যেন নিয়মিতভাবে যান। তাদেরটা অবশ্য ভিন্ন একটা বিষয়, তাদেরটা অন টাইমে শুরু হয়ে যাবে, কিন্তু বিষয়টা যে তারা ঘরে থেকে যেন তারা নিজেরা যেন অ্যাক্টিভলি ইনভলভ থাকেন এবং টিচারদের সাথে যোগাযোগ রাখেন, কারণ টিচার্স আর অলওয়েজ ইগার টু হেল্প নো ম্যাটার হোয়াট। সো এটা আমার পরামর্শ থাকবে, তারা যেন প্যারেন্টসরা যেন অ্যাক্টিভলি টিচারের সাথে এঙ্গেজমেন্টে থাকেন আর কি। থ্যাংক ইউ। জনাব ইব্রাহিম জ্যোতি খোকন, প্রেসিডেন্ট ট্রাম্প ইদানিং ডাইভার্সিটির কথা বলছেন। এতদিন তার মুখে অনেকে মনে করতো যে তিনি শুধু শ্বেতাঙ্গদের পক্ষে কথা বলেন, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে এই সম্মেলনে শোনা যাচ্ছে যে তার আরএনসির কর্মকর্তারা তাকে বলেছেন আপনি সুর নরম করেন, না হলে অবস্থা খুব খারাপ। আপনার কমেন্ট কি? হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনে করা হচ্ছে
বা মনে না করা হলেও এটাই বাস্তব যে এদেশের শ্বেতাঙ্গ রক্ষণশীলদের প্রতিনিধি উনি, তার এই বেশটাকে নিয়ে আছেন। সো নারীদের কাছে বা কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে, ইমিগ্রেন্টদের মধ্যে তার জনপ্রিয়তা সেই অর্থে নাই। সো এটা প্রয়াস রিপাবলিকান দলের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে এবং তিনি আজকের বক্তৃতায় এই বিষয়গুলো হয়তো বলবেন। দুই নম্বর হচ্ছে আজকে ডোনাল্ড ট্রাম্পের জন্য কতটা দুঃসংবাদ আমি জানি না, কিন্তু জো বাইডেনের জন্য বা ডেমোক্রেটদের উদ্দীপ্ত হওয়ার মতো বেশ একটা ভালো সংবাদ আছে, যেটা হচ্ছে যে আমেরিকার 3 জন সাবেক রিপাবলিকান দলের প্রেসিডেন্টের নির্বাচনী ক্যাম্পেইনে যারা কাজ করেছিলেন, এমন 200 জন নির্বাচনী কর্মকর্তা যারা রিপাবলিকান দলের স্ট্র্যাটেজিস্ট, ক্যাম্পেইন ম্যানেজার, যারা জর্জ বুশের সাথে, মিট রমনির সাথে, জন মেকেইনের সাথে কাজ করেছিলেন, তারা বিবৃতি দিয়ে জো বাইডেনকে সমর্থন করেছেন। তো এই যে রাজনৈতিক একটা টানাপোড়েন আমেরিকা চলতেছে, আমরা নির্বাচন যত ঘনিয়ে আসবো, আর মাত্র 2 মাস কিছুদিন বাকি, এটা দেখবো। এবং হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের জন্য ডাইভার্সিটির কথা বলছেন এখন, এবং নারীদের মধ্যে, কৃষ্ণাঙ্গদের মধ্যে, সংখ্যা লঘিষ্ঠের মধ্যে তিনি পৌঁছানোর চেষ্টা করতেছেন। এই একটা প্রয়াস রিপাবলিকান দলের সম্মেলনে ছিল। আজকে তার বক্তৃতায় বিষয়গুলা উল্লেখ থাকবে বলে আমি মনে করি, যদিও কতটা এই স্টেক হোল্ডাররা, এই গ্রুপগুলা কতটা তার বক্তব্যকে গ্রহণ করবে বা তাকে আস্থায় নেবে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। যেটা আপনি আগে আলোচনা করছেন যে 22,000 কর্মচারীর যে লে অফ নিউ ইয়র্ক সিটির, এবং নিউ ইয়র্ক মেয়র ওনারা বলেছেন যে যদি ওনাদের প্রয়োজন হবে, যে লোন যেটা বলছেন বিলিয়নস অফ ডলার দে হ্যাভ টু লোন করতে হবে। মেয়র হয়তো আশা করছেন এখনো যে সেপ্টেম্বরের শেষ দিকে যে প্রস্তাবটি ন্যান্সি পেলোসি আবার উঠাইতে চাচ্ছেন, উঠাবেন হয়তোবা, আর যেখানে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টেরও বাজেটের একটা বিষয় আছে, সেখানে হয়তো সিটিকে হেল্প করার জন্য কিছু ফান্ডের ব্যবস্থা থাকতে পারে, এবং সে ব্যাপারে হয়তো পেলোসি তদবির করবেন, সেইটা তার আশা। আরেকটি আশা হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি এবং সিনেটররা, এই জন্য মেয়র কিন্তু একটা কথা বলেছেন যে নিউ ইয়র্ক সিটির বাসীকে তিনি বলেছেন যে নিকটস্থ তারা যাদের রিপ্রেজেন্ট করেন, অ্যাসেম্বলি ওমেন এবং সিনেটর, স্টেট সিনেটরদের কাছে লবিং করার জন্য, তাদেরকে বলার জন্য, যাতে তাদের অনুদান নয়, সেটি হচ্ছে যে ক্রেডিট ইউজ করার, বরোয়িং অ্যাবিলিটি, যেটাকে বলা ধার করার অনুমতি, সেইটা যদি দেওয়া হয় তাহলে নিউ ইয়র্ক সিটি হয়তো লে অফ এড়ানো সম্ভব হবে বলে মেয়র বলছেন। না হলে 22,000 কর্মচারীকে তাদের ছাঁটাই করতে হবে। আর আরেকটি কথা আমি একটু রিপাবলিকান কনভেনশনে একটু সামান্য একটা কথা করতে চাই, সেটি হচ্ছে যে রিপাবলিকান কনভেনশনের যে মূল বিষয়টি, সেটা অনেকেই, আপনি গতকালও বলেছেন যে ইট ইজ এ ট্রাম্প কনভেনশন, এবং গত 4 বছর ধরেই কিন্তু ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এই সময় রিপাবলিকান পার্টির অস্তিত্ব ছিল, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। তারা কিন্তু কখনো ট্রাম্পের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেনি। এই যুক্তরাষ্ট্রের রাজনীতির একটা বড় ব্যাপার হলো কি, যে এই দেশের রাজনীতি বড় বড় দলগুলো প্রেসিডেন্ট যদি তাদের সমর্থন না দেয়, তারা এতিম হয়ে যায় মানুষের কাছে। অতএব তারা প্রেসিডেন্টের পলিসি পছন্দ না করলেও প্রেসিডেন্টকে তাদের মানতে হয় দলের প্রধান হিসেবে, এবং তিনি যখন প্রেসিডেন্সি ছেড়ে যাবেন, তিনি দলের সাথে আর কোনোভাবে সম্পৃক্ত থাকেন না। এটি হচ্ছে যে একটি ইউনিক সিস্টেম। আমাদের দেশে যিনি দলের প্রধান শত বছর না হলো 20, 30, 40 বছর দলের প্রেসিডেন্ট থাকেন, কিন্তু আমেরিকাতে সেটা হয় না। এবং এই জন্যই এই দলগুলো, যিনি প্রেসিডেন্ট হন, তিনি তার ক্যারিজমা, তার ক্যারেক্টার, তার পলিসি, এই সবগুলোকেই তাদের ভিতরে ধারণ করতে হয়। এখন রিপাবলিকান পার্টির যে কথাটি ইব্রাহিম চৌধুরী বললেন যে আগের 3 প্রেসিডেন্টের যারা নির্বাচনে কাজ করেছেন, আমার কাছে এটা তেমন খুব একটা এফেক্টিভ কোনো কিছু মনে হয় না, কারণ তারা তো বেতনভুক কর্মচারী ছিলেন, আদর্শের অনুসারে ছিলেন কিনা বলা মুশকিল। এবং ক্যাম্পেইনে যারা কাজ করেন তারা তো বেতনভুক কর্মচারী, বেতন পেলে তারা যদি এদিক থেকে পয়সা বেশি পাবেন এদিকে আসবেন, ওদিক থেকে পয়সা পাইলে ওদিকে যাবেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের মূল প্রশ্নটা কিন্তু ইলেকট্রাল ভোটে, জনগণের ভোটে না। অতএব এই বিষয়টিও আমাদের মাথায় মনে রাখতে হবে। যত লাফালাফি করে নিউ ইয়র্ক স্টেটে কিন্তু ডেমোক্র্যাটরা জিতবে। এখানে যদি কোনো না কোনো ভাবে আইন পরিস্থিতির কারণে, শৃঙ্খলা পরিস্থিতির কারণে, মেয়র ব্লাজিওর প্রতি ক্রমবর্ধমান ক্ষোভের কারণে যদি এখানে নিউ ইয়র্ক স্টেট যদি ডোনাল্ড ট্রাম্প ক্যারি করে ফেলে, তাহলে আর অনেক স্টেট তাকে ক্যারি করতে হবে না, কারণ এখানে ইলেকট্রাল ভোট অনেক বেশি। তো এই বিষয়গুলো আমাদের হিসাবে মাথায় রাখতে হবে। তার কারণ আমরা যারাই পোল নিয়ে ইলেকশনের কথা বলি, আমেরিকার নির্বাচনের কথা বলি, তারা একটা জিনিস ভুলে যায়,
যে স্টেটের যে বিষয়টা আছে নির্বাচনের ফলাফল, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দুটি স্টেট নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের জন্য। একটি হচ্ছে পেনসিলভেনিয়া আর একটি হচ্ছে ফ্লোরিডা, এবং এই দুটি স্টেটেই কিন্তু এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে অবস্থা যা দাঁড়াচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি অন্য কোনো একেবারে মানে খুব কঠিন কোনো বেকায়দা সূচক কর্মসূচি না নেন, তাহলে এই দুটো স্টেট কিন্তু রিপাবলিকানদের পক্ষে এখনো রয়ে গেছে। যেটা বারাক ওবামা চেষ্টা করেছিলেন হিলারি ক্লিন্টনের জন্য ইলেকশন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেও তিনি পেনসিলভেনিয়া গিয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে এই দুটি স্টেট কিন্তু ফাইটিং স্টেট। এবং বাকি আরেকটা জিনিস হচ্ছে যে স্টেটগুলো রেড স্টেট, যে স্টেটগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প গতবার বিজয়ী ছিলেন, সেই স্টেটগুলি প্রেসিডেন্ট ট্রাম্প থেকে সরে বাইডেনের দিকে চলে এসেছে, এমন কিন্তু জরিপ কেউ এখনো বলেননি। অর্থাৎ যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে স্টেটগুলো ডেমোক্রেটিক লিন স্টেট, মানে ডেমোক্রেটিকের দিকে স্টেট, সেগুলো ডেমোক্রেটিক রয়ে যাচ্ছে, এবং যেগুলো রিপাবলিকান রয়ে যাচ্ছে কিন্তু পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডা, এই দুটো আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমাদের সময়ের শেষ প্রান্তে আমরা চলে আসছি। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনি বলতে চান 30 সেকেন্ড? ইউ হ্যাভ এনি কমেন্ট ইব্রাহিম সিদ্দিক খোকন? আমি ধন্যবাদ। হ্যাঁ, আমি ধন্যবাদ। আমি এই যে নাজমুল ভাই যে ব্যাখ্যা দিলেন, এটাই বাস্তবতা। এমনকি শোনেন, মানুষজনের সাথে কথা বলে দেখবেন যে নিউ ইয়র্কের বহু মানুষ ক্ষুব্ধ। এরা যদি ডেমোক্রেটদের পক্ষে ভোট দিতে না যান, রিপাবলিকানরা ঠিকই যাবে। এবং একমাত্র নিউ ইয়র্কের মতো একটা স্টেট যদি খসায় নিতে পারে ডোনাল্ড ট্রাম্প, তাইলে কিন্তু মানে ধারণারও অতীত ফলাফল আসবে। এবং আমি মনে করি যে আগামী নির্বাচনে এই সমস্ত উত্তেজনা এবং নাটকীয়তার মধ্য দিয়ে যাব আমরা। আমরা দেখি আজকে কি প্রেসিডেন্ট বলেন, আমরা সবাই তার বক্তৃতা শুনি। থ্যাংক ইউ সো মাচ। মোশাররফ হোসেন সাহেব, আপনি কিছু বললে 30 সেকেন্ড? জনাব মোশাররফ জি, কনক্লুশন 30 সেকেন্ড। আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, হ্যালো। জি জি জি, আমার যে কথা সেটা হচ্ছে যে আমরা প্যারেন্টস, টিচার সবাই চাচ্ছি স্কুল খোলা হোক এবং আমাদের বাচ্চারা সেফলি স্কুলে যাক, সেটাই আমাদের কামনা, এবং সেই আশা ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ জনাব মোশাররফ হোসেন। থ্যাংক ইউ জনাব নাজমুল। জি, এখানে আরো একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। আমাদের মনে হয় আমাদের শিক্ষক মোশাররফ হোসেন সাহেব একটা কথা বলেছিলেন যে স্ট্রাইকে যাওয়ার ব্যাপারে, টিচারদের এই ব্যাপারে মেয়র কিন্তু কথা বলেছেন। সময় শেষ হয়ে গেছে আমাদের। জি, এমপ্লয়ি স্ট্রাইকে যেতে পারে না আনটিল তারা কোনো রকম সমঝোতা না আসার চেষ্টা করে, সরাসরি তারা স্ট্রাইকে যেতে পারে না, এটা কিন্তু মেয়র বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব মোশাররফ হোসেন, থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন, থ্যাংক ইউ আহাদ আলী, এবং থ্যাংক ইউ ডক্টর BM আতিকুজ্জামান, আপনাদের সবাইকে প্যানেল হিসেবে আজকে জয়েন করার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।